প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের পদার্থবিজ্ঞান এর 4 নম্বর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি দেখলাম বিভিন্ন রকম কথাবার্তা চলছে। আমার কাছে বিভিন্ন স্টুডেন্ট ফোন দিয়েও জানতে চেয়েছে যে এটা কিভাবে হবে। তারপর আমি নেটে ঘাটাঘাটি করে দেখলাম যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মাধ্যমে উত্তরগুলো দেওয়া হয়েছে, সে উত্তরগুলো প্রায় বেশিরভাগই ভুল। যে যার মতো পারে সেটাকে সমাধান করেছে। তো আমি চেষ্টা করব যে সেটা সঠিকভাবে তুলে ধরতে উত্তরগুলো। তো অবশ্যই তোমরা আমার সমাধানের এই পদ্ধতিটা ফলো করবে এবং আমি তোমাদের ভুল কোথায় হচ্ছে সেটা সহ দেখিয়ে দিব এবং প্রমাণ সহ আমি আজকের ক্লাসে দেখিয়ে দিব যে বিভিন্ন জায়গায় আমরা ভুল উত্তর পাচ্ছি, যেগুলো লিখলে নাম্বার পাওয়া সম্ভব না। তো প্রথমেই আসো আমরা অ্যাসাইনমেন্টের কাজটা একটু দেখে নিই। আমাকে 4 নম্বর অ্যাসাইনমেন্টে তৃতীয় অধ্যায় চলতড়িৎ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখো। অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীর উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ। তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং অ্যাসাইনমেন্টে আমাদের একটা চিত্র দেওয়া হয়েছে। এখানে একটা চিত্র দেওয়া হয়েছে যেখানে দুটো ব্যাটারি দেওয়া আছে এবং 5টা রোধ দেওয়া আছে, একটা বর্তনী দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র 1 এর বর্তনীতে কার্শফের সূত্র দুটি কিরূপ হবে, চিত্র সহ ব্যাখ্যা করো। আর 2 নম্বর হচ্ছে ব্যাটারি V1 ও ব্যাটারি এর দুই প্রান্ত সংযোগ পরিবর্তন করে দিলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে সেটা চিত্র এঁকে দেখাও। তার মানে এক্ষেত্রে আমার একবার কার্শফের প্রথম ও দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হবে। আর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই V1 ব্যাটারির সংযোগটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ এই পাশে ধনাত্মক আছে, এই পাশে ঋণাত্মক আছে, আমরা ধনাত্মকটা এই পাশ থেকে ঘুরিয়ে এই পাশে নিয়ে আসবো, ঋণাত্মকটা এই পাশে নিয়ে যাব। তারপরে আমরা দেখব বর্তনীর প্রবাহ কিভাবে হয়। তো প্রথমে আসো আমি এই দুটোর সমাধান দেখে নিই। তো যে চিত্রটা দেওয়া আছে, চিত্রটা হচ্ছে এইরকম। খেয়াল করো, এখানে আমাদের যে তড়িৎ প্রবাহের চিহ্নগুলো আছে, তড়িৎ প্রবাহের চিহ্নগুলো কিভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের চিহ্নগুলো কিভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, তাই না? ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে আমরা জানি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এবং এখান থেকে তড়িৎ প্রবাহের কি হবে, সৃষ্টি হবে, এটা আমরা সবাই জানি। তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো, এই তড়িৎ প্রবাহই কিন্তু R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তাহলে এটা I1 হলে এটাও I1 হবে। এরপর I1, দেখো এখানে যেহেতু আরেকটা ব্যাটারি আছে, এখান থেকে আরেকটা ব্যাটারি অবশ্যই সৃষ্টি হবে। আমি এটাকে আরেকটা প্রবাহ অবশ্যই সৃষ্টি হবে, সেই প্রবাহটাকে আমরা I3 ধরে নিলাম। এই I3 এবং I1 যে আসতেছিল, এই দুটো এই এক্স বিন্দুতে মিলিত হবে। এক্স বিন্দুতে মিলিত হয়ে এটা এই দিকে প্রবাহিত হবে এবং সেটার আমি নাম দিয়েছি I2। অর্থাৎ I2 কি, I1 এবং I3 সমষ্টি। এই I2 আবার এই বিন্দুতে গিয়ে দুটো ভাগে ভাগ হবে। দুটো ভাগে ভাগ হলো, আমি ধরে নিলাম এখান দিয়ে চলে গেল I4 আর এখান দিয়ে চলে গেল I5। এই I4 এবং I5 মিলিত হয়ে আবার কিন্তু I2 নাম ধারণ করবে, এই যে I2। এখন দেখো এই I2-র ভেতরে কে কে আছে, I2-র ভেতরে আছে হচ্ছে I3 প্লাস I1। খেয়াল করো, তাহলে যখন I2টা এইখানে আসবে, আই টুটা যখন সরি I2টা যখন এই ওয়াই বিন্দুতে আসবে, তখন কি হবে, ব্যাটারি যে যেটা দিয়েছিল সে সেটা আবার নিয়ে নিবে। অর্থাৎ এই I2 এর মধ্যে যে I3 আছে, সেই I3 ঠিক এর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যাবে এবং এই I2-র ভেতরে যে I1 আছে সেটা এই দিক দিয়ে প্রবাহিত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ব্যাটারির বিভিন্ন জায়গায় প্রবাহ মাত্রার চিহ্ন। চিহ্নগুলো সঠিকভাবে দিতে হবে, তা না হলে কিন্তু আমরা কার্শফের প্রথম এবং দ্বিতীয় সূত্র ব্যবহার করতে পারবো না। এরপরে প্রশ্ন হচ্ছে আসলে আমরা কার্শফের প্রথম সূত্রটা কোন বিন্দুতে ব্যবহার করব। দেখো, প্রশ্নে কিন্তু দুটো বিন্দু উল্লেখ করে দেওয়া আছে, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। আমরা এক্স এবং ওয়াই বিন্দুতে কার্শফের প্রথম সূত্রগুলো লিখবো। তাহলে এক্স এবং ওয়াই বিন্দুতে কার্শফের প্রথম সূত্রগুলো যদি দেই, এক্স বিন্দুতে দেখো কি আসে,
এক্স বিন্দুতে কার্শফের প্রথম সূত্র এবং ওয়াই বিন্দুতে কার্শফের প্রথম সূত্র। তাহলে এক্স বিন্দুতে কার্শফের প্রথম সূত্র প্রয়োগ করলে কি আসে দেখো, এখানে তিনটি তড়িৎ প্রবাহ আছে, তার মধ্যে I1 আসছে, I3 আসছে এবং I2 বেরিয়ে যাচ্ছে। তার মানে এই দেখো এক্স বিন্দুতে কার্শফের প্রথম সূত্র কেসিএল প্রয়োগ করলে পাই, কেসিএল মানে হচ্ছে কার্শফ কারেন্ট ল। তাহলে এখান থেকে কি আসবে দেখো, I1 আসতেছে, I2 আসতেছে এবং I3 আসতেছে এবং I2 বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি কার্শফের প্রথম সূত্র অনুযায়ী যে প্রবাহগুলো বিন্দু অভিমুখী সেগুলো ধনাত্মক ধরলে, বিন্দু থেকে যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে ঋণাত্মক ধরতে হবে। তার মানে এটা হচ্ছে সেটা। আচ্ছা, এখন আমি এখানে যেভাবে দিয়েছি I1 I2 I3, তোমাদেরও যে I1 I2 I3 ওইভাবেই দিতে হবে তার কিন্তু কোনো নির্দিষ্টতা নাই, তুমি যে কোনো জায়গায় প্রবাহ দিতে পারো। আমি রোধের সাথে মিলিয়ে মিলিয়ে মানগুলো দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আসো ওয়াই বিন্দুতে। ওয়াই বিন্দুতে কয়টা প্রবাহ দেখো, দুইটা প্রবাহ, তিনটা প্রবাহ, একটা, দুইটা, তিনটা। তার মধ্যে I2 আসতেছে এবং I3 এবং I1 বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ I2 মাইনাস I3 মাইনাস I1 ইকুয়াল টু জিরো। এই যে I2 মাইনাস I3 মাইনাস I1 ইকুয়াল টু জিরো। এরপরে আসো, এই চিত্রে আমি কতগুলো লুপ ব্যবহার করতে পারি, তুমি ইচ্ছা মতো দুইটা বা তিনটা বা একটা বা দুইটা তিনটা লুপে তুমি কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে দেখিয়ে দিবা। তাহলে আমি প্রথমে এই একটা লুপ ধরেছি, তাহলে এই একটা লুপ, তারপরে আবার এখান থেকে দেখো এই যে এখান থেকে এই একটা লুপ ধরেছি, এই যে এখান থেকে এই পর্যন্ত লুপ ধরেছি একটা, এই পর্যন্ত, আর একটা এই মাঝখানের একটা লুপ ধরেছি। তুমি ইচ্ছা মতো যে কোনো দুইটা বা তিনটা লুপে মান বসায় দেখাই দিবা, শেষ। তাহলে দেখো এখানে আমি যদি এই বিন্দুতে ধরি, আমরা জানি কার্শফের দ্বিতীয় সূত্র কি ছিল, কোনো একটি বদ্ধ বর্তনীর প্রতিটি উপাদানের রোধ এবং তাদের নিজ নিজ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি হবে ওই বিন্দুতে যুক্ত, ওই বর্তনীতে যুক্ত তড়িৎচালক শক্তির সমান। আমি আবার বলছি, কোন একটি বদ্ধ বর্তনীর বিভিন্ন উপাদানের রোধ এবং তার নিজ নিজ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি হবে ওই বর্তনীতে যুক্ত তড়িৎচালক শক্তি সমান। এখানে মনে রাখতে হবে, আমরা যে দিকে বদ্ধ বর্তনীটাকে ঘোরাবো তড়িৎ প্রবাহ যদি ওই দিকেই থাকে তাহলে ধনাত্মক, আর বিপরীত দিকে থাকলে ঋণাত্মক। তাহলে খেয়াল করে দেখো, আমি এইদিকে ঘোরাচ্ছি, তার মানে এখান থেকে এইদিকে ঘোরাচ্ছি, এই হচ্ছে বদ্ধ বর্তনীটা, এই 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 হচ্ছে বদ্ধ বর্তনীটা। তাহলে এখানে দেখো I1 R1, I2 R1, তারপরে হচ্ছে I3 R3, এই কয়টা তার মধ্যে ঘোরাচ্ছি। তার মধ্যে এই দুইটা হচ্ছে ওই দিকে, আর I3টা কিন্তু বা R3-র মধ্যে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু বিপরীত দিকে। তাহলে আমাদের প্রথম সূত্রটা কি হবে দেখো, প্রথম সূত্রটা হবে হচ্ছে, প্রথম সূত্রটা হবে দেখো, আমি এখান থেকে দেখাচ্ছি, I1 R1 প্লাস I2 R2 মাইনাস I3 R3 ইকুয়াল টু, দেখো এখন যেদিকে ঘোরাচ্ছি V1 এর ভেতর দিয়ে সেই দিকেই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু V2-র ভেতর দিয়ে তার বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ V1 মাইনাস V2। এটা হবে এই লুপে। দ্বিতীয় লুপে, আমি দ্বিতীয় লুপ এটা ধরে নিয়েছি একইভাবে। তাহলে এখানে আছে একটা তড়িৎচালক শক্তি, ঠিক একইভাবে কি হবে, I4 R4 I3 R3 দুইটাই ধনাত্মক হবে, ইকুয়াল টু V এর সমান। দেখো আমি কিন্তু যখন এইটা ধরবো তখন কিন্তু আমি শুধুমাত্র এই যে এইটুকু অংশ ধরছি, এই যে এখান থেকে শুরু করে এই 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 এই, তাহলে এখানে কিন্তু মাত্র দুটো রোধ আছে, আমি কিন্তু এটা ধরিই নাই, ওইদিকে ঘুরিয়ে নেই। তাহলে এটা হবে কি, এইটুকু অংশে যদি আমি দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তার মধ্যে কি আছে, দুইটা একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং ভি এর মধ্যে দিয়েও একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সব ধনাত্মক। এই যে I4 R4 প্লাস I3 R3 ইকুয়াল টু V2। একইভাবে আমি এই অংশটুকুর মধ্যে যদি বিদ্যুৎ দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তাহলে আমি ধরে এইদিকে ঘোরাচ্ছি, তাহলে I5 R5 ধনাত্মক হবে, I4 R4 ঋণাত্মক হবে। এই যে I5 R5 মাইনাস I4 R4 এইটুকু অংশের মধ্যে কোনো তড়িৎচালক শক্তি নেই, তার মানে হবে জিরো। এই হচ্ছে দ্বিতীয় সূত্রের প্রয়োগ। আচ্ছা, এরপরে আসো আমরা এরপরের সূত্রটা দেখে যাই, যে V1 এর দুই প্রান্ত যদি পরিবর্তন করি তাহলে প্রবাহগুলো নিচের বর্তনীর মতো হবে। এই বর্তনীর প্রবাহ আমি বিভিন্ন জায়গায় ভুল উত্তর পেয়েছি, তার প্রমাণ একটা আমি তোমাদের দিচ্ছি। দেখো এই অংশটা একটু খেয়াল করো, আমি একটা অ্যাপস এর মাধ্যমে এই অংশটা তৈরি করেছি।
দেখো এই ব্যাটারিটা আছে হচ্ছে ধনাত্মক প্রান্ত উপরে, আর এই ব্যাটারিটা আছে হচ্ছে ঋণাত্মক প্রান্ত উপরে, তাই না? ব্যাটারি কিন্তু বিভব কিন্তু আমরা ঘুরিয়ে দিয়েছি। ব্যাটারি কিন্তু আগে ছিল কেমন, আগে ছিল কিন্তু এই যে এমন, ঠিক আছে? ধনাত্মক প্রান্ত ছিল উপরে আর ঋণাত্মক প্রান্ত ছিল নিচে। আমি কিন্তু এখন ব্যাটারির কি করে দিব, এটাকে ঘুরিয়ে দিব। তাহলে ঘুরিয়ে দিলে আমি এখন এই সুইচটা অন করলে আমি দেখব কোন দিকে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে। খেয়াল করো, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের চিহ্নগুলো লাল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তাহলে খেয়াল করো, এবং এই ব্যাটারিটাকে অন করে দিব, দুইটা একসাথে চলতেছে। তাহলে এখন দেখো বিদ্যুৎ প্রবাহের দিক কিন্তু চেঞ্জ হয়ে গেল, বিদ্যুৎ প্রবাহের দিক কিন্তু কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন আসো এই বিদ্যুৎ প্রবাহের দিকটা আমরা কোথায় কোন দিকে যাচ্ছে সেটা বের করব। তার মানে এখান দিয়ে একটা কারেন্ট উৎপন্ন হবে, এই কারেন্টের একটা অংশ এইদিকে চলে যাবে, আরেকটা অংশ চলে যাবে এই দিকে, এই রোধের ভিতর দিয়ে, ঠিক আছে? এই রোধের ভেতর দিয়ে। আচ্ছা, একটা চলে যাবে এই রোধের ভিতর দিয়ে, একটা চলে যাবে এই রোধের ভিতর দিয়ে, ঠিক আছে? তারপরে এখানে এসে কারেন্ট দুটো ভাগে ভাগ হবে, তার একটা ভাগ চলে যাবে এই এই রোধ দিয়ে, আরেকটা ভাগ চলে যাবে এই রোধ দিয়ে। তারপর এটা মিলিত হয়ে, তার মানে এখানে যে বিদ্যুৎটা আসতেছে এখানে একই বিদ্যুৎ আসবে। এই বিদ্যুৎটা আবার কি করবে, এখান দিয়ে একটা অংশ এদিকে চলে যাবে, আরেকটা অংশ এই দিকে চলে যাবে, একটা অংশ এদিকে চলে যাবে। আর এই ব্যাটারির ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই ব্যাটারির ক্ষেত্রে একটা কারেন্ট এই দিকে উৎপন্ন হচ্ছে, এই কারেন্টটা এসে এই কারেন্টের সাথে যুক্ত হয়ে আবার এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে দেখো আমি যদি এখানে কারেন্টের মানগুলো দেখাই, দেখো এখানে যে কারেন্টটা পাচ্ছি, এখানে কারেন্টের মান কত দেখো তো, এখানে কারেন্টের মান পাচ্ছি 0.26 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কারেন্টের মানটা কত পাই দেখো তো, এটা কিন্তু একটা অ্যামিটার, দেখো 0.26 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই বিন্দুর এই তারের ভিতরে কারেন্ট আর এই তারের ভিতরে কারেন্ট একই আসবে। একইভাবে এই তারের ভিতরে কারেন্টটা দেখো, এই তারের ভিতরে কারেন্টটা কত আসতেছে, এই তারের ভিতরে কারেন্টটা আসতেছে হচ্ছে 0.51, তাই না? 0.51। আচ্ছা, তাহলে এই তারের ভিতরে কত আসতেছে, ওই দেখো 0.51। তার মানে এইটুকু অংশের প্রবাহ আর এই অংশের প্রবাহ সমান থাকবে। আচ্ছা, আবার দেখো এটার কারেন্ট কত, এটার কারেন্ট হচ্ছে 0.77, তাহলে এটার কারেন্ট কত, 0.77। তার মানে দেখো এই কারেন্ট, এই কারেন্ট সমান হবে, এইখানের কারেন্ট আর এইখানের কারেন্ট সমান হবে, এবং এইখানের কারেন্ট এবং এইখানের কারেন্ট সমান হবে। ঠিক একইভাবে আমি চিত্রগুলো এইভাবে দেখাচ্ছি। দেখো এই যে দেখো, এইখানের যে কারেন্ট, এইখানে কারেন্ট সমান হবে, ওকে? আচ্ছা, এইখানের যে কারেন্ট, এইখানের কারেন্ট সমান হবে, আর এইখানের কারেন্ট এইখানের কারেন্টের সমান হবে। তার মানে এখানে বর্তনীতে রোধ 5টা থাকা এবং ব্যাটারি 2টা থাকার ফলেও কিন্তু বিদ্যুৎ কয়টা উৎপন্ন হচ্ছে, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে I1, I2, I3, I4, I5, 5টা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, 5 ধরনের, 5 রকম মান পাওয়া যাবে, ঠিক আছে? তো এইটাই হবে বর্তনীর বিভিন্ন অংশে এই V1 ব্যাটারিটা উল্টে দিলে তার বিভিন্ন অংশের কি মান। এটা গেল আমাদের প্রথম চিত্রের কাজ। এরপরে আসো দ্বিতীয় চিত্রটা, দ্বিতীয় অংশে চলে যায়। দ্বিতীয় অংশে কি বলেছে যে এবার আরেকটি বর্তনী নিয়ে চিন্তা করা যাক। মনে করো বর্তনীতে একটি বাল্ব দুটি ব্যাটারির সাথে সংযুক্ত রয়েছে। ব্যাটারি দুটির তড়িৎচালক বলের মান 12 ভোল্ট, এদের অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, বর্তনীর বহিস্থ রোধ 4.5 ওহম। এই অঙ্কের প্রথম দুইটা আমি যতগুলো সমাধান দেখলাম প্রত্যেকটা সমাধানেই ভুল দেওয়া আছে, কোনোভাবেই ভুল আনসার করা যাবে না, সঠিক আনসার করতে হবে এবং সম্পূর্ণ নাম্বার পেতে হবে। প্রথম যে ভুলটা আমি বিভিন্ন সমাধানে দেখেছি, তার আগে আমি একটু দেখে নিই যে কোন ভুলটা আমি দেখতে পেলাম। এই যে নিচের যে 3টি অঙ্ক অঙ্ক দেওয়া আছে, 4টি অঙ্ক, এই 4টি অঙ্কের প্রথম 3টা আমি সব জায়গায় ভুল উত্তর দেখেছি। তো প্রথমে আসো আমরা এখানে যে ঘটনাটা দেওয়া আছে যে একটি বর্তনীতে একটি বাল্ব দুটি ব্যাটারির সাথে সংযুক্ত, ব্যাটারির তড়িৎচালক শক্তি 12 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 0.5 অ্যাম্পিয়ার, বর্তনীর বহিস্থ রোধ দেওয়া আছে 4.5। এখন আসো বর্তনীর বহিস্থ রোধ কি? বর্তনীর বহিস্থ রোধ হচ্ছে বর্তনীতে আমরা যে তার ব্যবহার করি সেই তার যতই আমরা ধরে নিই না কেন যে সেটার কোনো রোধ নাই, কিন্তু বাস্তবে কিন্তু সেই তারের কিছু হলেও রোধ থাকে। এটা হচ্ছে সম্মিলিতভাবে বর্তনীর বাইরের একটা রোধ উৎপন্ন হয়, এটা থাকবেই, সিস্টেম অনুযায়ী একটা রোধ থাকবেই, সেই রোধটাই হচ্ছে তার বহিস্থ রোধ, ওকে?
সেটা হতে পারে বাতি সহ, তারের ভিতরে একটা রোধ আছে, যে লাইটটা লাগানো আছে তার মধ্যে রোধ আছে, সেটা সম্মিলিতভাবে 4.5। গ নাম্বার প্রশ্ন বলছে ব্যাটারির শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে এটার কোনো ভুল পাইনি, এটা সব জায়গায় সঠিক ছিল। বর্তনীর ব্যাটারির শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে এখন আসো ব্যাটারির শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কিভাবে হবে। আচ্ছা, প্রদত্ত তথ্য মতে বর্তনীর বহিস্থ রোধ কত? 4.5। আর যে দুটো ব্যাটারি দেওয়া আছে, এই দুটো ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। তোমরা ইচ্ছে করলে, আমি এখানে কোষের চিত্র দিয়েছি, তোমরা ব্যাটারির কি দিতে পারো, চিহ্ন দিতে পারো। ঠিক আছে, একাধিক কোষ মিলে একটি ব্যাটারি তৈরি হয়। তাহলে এখানে 12 ভোল্ট 12 ভোল্ট, 0.5 ওহম 0.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট দুটি ব্যাটারিকে আমি শ্রেণীতে যুক্ত করলাম। শ্রেণীতে যুক্ত করার পর এই যে বর্তনী তৈরি হবে, এই যে আর এটা কিন্তু বহিস্থ রোধ। বহিস্থ রোধ মানে কি? এই লাইটের রোধ প্লাস হচ্ছে কি তারের রোধ মিলে দেওয়া আছে। তাহলে দেখো কি কি দেওয়া আছে। প্রতিটি ব্যাটারির বিভব হচ্ছে 12 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, ব্যাটারির সংখ্যা দুইটি, বহিস্থ রোধ 4.5 ওহম। তাহলে আমরা জানি যে ব্যাটারি যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বের করার সূত্র হচ্ছে এন ই আর প্লাস এন আর। ই এর মান বসাবো, এন এর মান বসাবো, আর এর মান বহিস্থ রোধ N2, এবং আর এর মান হচ্ছে 0.5, অর্থাৎ এটা ভাগ করলে আসবে 4.3636 অ্যাম্পিয়ার। এটা হবে উত্তর। যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আসো আমরা চলে যাই ঘ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে, না, ঘ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে বর্তনীর বাল্বটির অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, তাহলে দেখো এখানে বহিস্থ রোধ আছে 4.5, তারপরেও বলে দিল ব্যাটারির অভ্যন্তরীণ, না সরি, বাল্বেরও একটা নিজস্ব রোধ আছে, সেটা কত? স্মল আর। তাহলে ব্যাটারির শ্রেণী ও সমান্তরাল সমবায়ের কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে? এটা আমি যতগুলো নেট ঘেটে সমাধান দেখলাম সবগুলোতে বলা আছে সমান্তরালে সংযুক্ত হলে বেশি উজ্জ্বল হবে, কিন্তু আসলে সত্যতা কি একটু জেনে নেই। আসো, প্রথমে আমি সেটা প্রুফ দেই যে দুটি বাল্ব, একটা শ্রেণী আর একটা সমান্তরালে সংযুক্ত দুটি ব্যাটারির সাথে যুক্ত করি। দেখো আমি এখানে এই যে একটা ব্যাটারি, এই যে একটা ব্যাটারি, এই দুটো ব্যাটারি আমি কি করলাম, শ্রেণীতে যুক্ত করেছি। আমাদের এখানে যে প্রশ্ন দেওয়া আছে, এখানে দেওয়া আছে 12 ভোল্ট, আমি এই ব্যাটারির বিভবটা 12 ভোল্ট করে দিচ্ছি। এই যে 12 ভোল্ট, দুটি ব্যাটারি দুটাই কি করতে হবে, 12 ভোল্ট দিতে হবে, 12 ভোল্ট, সরি, দুটো ব্যাটারি আমি 12 ভোল্ট করে দিলাম। ওকে, লাইটের একটা রোধ আছে, আমি ভ্যালুগুলো দেখি কত কত দিয়েছি। দেখো 12 ভোল্ট, এটা 10 ওহম, আমি ধরে নিলাম এটা যে কোনো একটা মান 10 ওহম। এই ব্যাটারিও, এটাও 10 ওহম। আচ্ছা, এই ব্যাটারিটা কি 12 ভোল্ট, এই ব্যাটারিটাও, আচ্ছা এই ব্যাটারিটাও কি 12 ভোল্ট। আচ্ছা, এখানে একটা কিছু দেখা যাচ্ছে, এর কারণ হচ্ছে যখন আমরা দুটি ভিন্ন ভোল্টের ব্যাটারিকে সমান্তরালে যুক্ত করি তখন তার মধ্যে অটোমেটিক বিভব পার্থক্য সৃষ্টি হয়ে যায়, এবং এর মধ্যে শর্ট সার্কিটের ফলে কি হয়ে যায়, ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, গরম হয়ে যেতে পারে, আগুন ধরে যেতে পারে। ঠিক আছে, কাজেই এখন এই দুটি ব্যাটারিকে আমি যখন 12 ভোল্টেই রাখবো, দেখবো তখন তার মধ্যে দিয়ে কোনো কিছুই প্রবাহিত হবে না, কারণ তখন তাদের বিভব পার্থক্য সমান। এর জন্য কি হচ্ছে না, তাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে না। আচ্ছা, এখন আসো প্রুফটা কি। এখন আমরা দেখবো আমি কিন্তু সকল শর্ত পূরণ করেছি, আরেকটা শর্ত আছে, সেটা কি, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। তাহলে আমি ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা, ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা, আচ্ছা এখন আসো, আমি এই সুইচটা অন করে এই বাতিটাকে প্রজ্বলিত করলাম, অর্থাৎ দুটি ব্যাটারি যখন কিসে আছে, শ্রেণীতে যুক্ত আছে, তখন এই লাইটটা এমন আলো দিচ্ছে। এখন ওই একই মাপের দুটো ব্যাটারি দেখো সমান্তরালে যুক্ত আছে, এখন আমি এই একই মানের লাইটকে যুক্ত করে দিলাম। দেখো তো কোন লাইটটা বেশি আলোকিত হচ্ছে,
অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি, এখানে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ব্যাটারি দুটো যখন শ্রেণীতে যুক্ত আছে তখন লাইটের উজ্জ্বলতা সব থেকে বেশি, আর যখন ব্যাটারি দুটি সমান্তরালে যুক্ত আছে তখন লাইটটির উজ্জ্বলতা কি অনেক কম। কিন্তু বিভিন্ন জায়গায় উত্তরে দেখলাম কি করেছে, বলেছে সমান্তরালের ক্ষেত্রে ব্যাটারির উজ্জ্বলতা, সরি বাল্বের উজ্জ্বলতা বেশি হবে। এটা কিন্তু কখনোই সঠিক হবে না। তাহলে সঠিকটা কি? সঠিকটা হচ্ছে ব্যাটারি যখন শ্রেণীতে যুক্ত থাকবে তখন লাইটের উজ্জ্বলতা কি হবে, বেশি হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রমাণটা কেমন হবে। আমি এখন ম্যাথমেটিক্যালি সেটাকে প্রমাণ করার চেষ্টা করব। দেখো এখানে ব্যাটারির বিভব 12 ভোল্ট, প্রতিটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আমি এটাকে আর প্রাইম ধরেছি, আর প্রাইম ইকুয়াল টু 0.5 ওহম। বর্তনীর বহিস্থ রোধ এটাকে আর প্রাইম ধরেছি এখন 4.5। বাল্বটির অভ্যন্তরীণ রোধ ধরে নিছি আর, ধরে নিতে হবে না, এটা প্রশ্নে দেওয়া আছে আর, এর জন্য কিন্তু আমি অভ্যন্তরীণ রোধটাকে আর প্রাইম দিয়ে প্রকাশ করেছি। ব্যাটারির সংখ্যা কয়টা? দুইটা। তাহলে এক্ষেত্রে বর্তনীর মোট বহিস্থ রোধ, দেখো ব্যাটারির তো একটা রোধ আছে সেটা পরের হিসাব, কিন্তু বর্তনীর বহিস্থ একটা রোধ আছে প্লাস লাইটের একটা রোধ আছে। এখন এই দুটি রোধ মিলে কিন্তু অভ্যন্তরীণ রোধ সৃষ্টি করবে, অর্থাৎ এক্ষেত্রে ব্যাটারির মোট, ব্যাটারি না দুঃখিত, বর্তনীর মোট বহিস্থ রোধ সৃষ্টি করবে। তাহলে এখানে বর্তনীর মোট বহিস্থ রোধ আগে যেটা প্রশ্ন দেওয়া ছিল সেইটা প্লাস হচ্ছে বাল্বের যে রোধ সেটা। তাহলে এখন দেখো, সুতরাং ব্যাটারি শ্রেণীতে যুক্ত থাকলে বর্তনীর প্রবাহ কত আসবে? একই সূত্র দিয়ে এন ই আর প্লাস এন আর প্রাইম, এখানে কিন্তু এন কি হবে, আর প্রাইম হবে। তাহলে ব্যাটারির শ্রেণীতে যুক্ত থাকলে বর্তনীর প্রবাহ, শ্রেণীতে যুক্ত থাকলে আমরা সমীকরণ জানি এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, আরটা কিন্তু এখানে আর প্রাইম দিয়ে আমরা প্রকাশ করেছি ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা। তাহলে মানটা বসালাম, এখানে মান বসালে কি আসে দেখো, মান বসালে এখানে পাওয়া যাচ্ছে উপরে 12, 2, নিচে হচ্ছে আর এর মান হবে আর প্রাইম প্লাস আর স্মল আর, আর এটা হচ্ছে 2 ইন্টু 0.25, তাহলে এখানে আসতেছে এটা 1 অর্থাৎ 5.5 ডিভাইডেড বাই আর। তাহলে আই বের করলে এক্ষেত্রে আমরা ক্ষমতা কত বলতে পারি? ক্ষমতা ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এই আয়ের মানটা আমরা এখানে বসালাম, এটা এইভাবে 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। আবার দেখো ব্যাটারি সমান্তরালে যুক্ত থাকলে প্রবাহ কত? ব্যাটারি সমান্তরালে যুক্ত থাকলে প্রবাহ হচ্ছে, শুধু এই এনটা বড় হাতের আর এর সাথে থাকে আমরা এটা জানি। তো সেই ক্ষেত্রে আমরা মানটা বসাই, আর এর মান কত হবে? আর এর মান কিন্তু বর্তনীর মোট বহিস্থ রোধ। তাহলে বর্তনীর মোট বহিস্থ রোধ কত হবে? এখানে মানটা বসালাম, কত আসতেছে 4.5, 4.5 তারপরে কত প্লাস আর প্লাস 0.5, এখানে আসতেছে হচ্ছে 4.5 কে 9 যোগ করলে হবে 9.5 প্লাস 2 আর। এখন এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, মানে যখন ব্যাটারি সমান্তরালে যুক্ত থাকলে তখন তার কি প্রবাহ মাত্রা, তাহলে তখন তার প্রবাহ মাত্রা হবে এইটা। এখন এই ক্ষেত্রে আমরা কি বের করব? ক্ষমতা বের করব, অর্থাৎ পি টু ইকুয়াল টু কত, আই টু স্কোয়ার ইন্টু আর, এখানে আই টুর মানটা বসালাম। এখন খেয়াল করো তো এই 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা যদি লক্ষ্য করি আই ওয়ান, দেখো এখানে 24কে 5.5 প্লাস 8 দিয়ে ভাগ করা হচ্ছে, আর এই ক্ষেত্রে 24কে 9.5 প্লাস 2 আর দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে অবভিয়াসলি এই আই টুর মান কিন্তু ছোট হবে, কারণ নিচের সংখ্যাটা বড়। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আই ওয়ান ইজ গ্রেটার দেন আই টু। আই ওয়ান যদি বড় হয় তাহলে অবশ্যই পি ওয়ান বড় হবে, আই ওয়ান যদি বড় হয় তাহলে অবশ্যই পি ওয়ান বড় হবে। সমীকরণ 1 ও 2 লক্ষ্য করো। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন ক্ষমতা বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ ব্যাটারি শ্রেণীতে যুক্ত থাকলে বাল্বটি বেশি আলো দেবে। ওকে, এটা হবে সঠিক উত্তর। কখনোই লেখা যাবে না সমান্তরালে থাকলে বেশি আলো দেবে, আমি কিন্তু প্রমাণ সহ দেখালাম তোমাদের অ্যাপস এর মাধ্যমে। আচ্ছা, এরপর একটা আসি। এরপর একটা বলছে কোন শর্তে ব্যাটারি 2 রকম সমবায়ের ক্ষেত্রে বাল্বটি একই রকম উজ্জ্বলতা দিবে? কোন শর্তে ব্যাটারির 2 রকম সমবায়ের ক্ষেত্রে বাল্বটির একই রকম উজ্জ্বলতা দিবে? তাহলে এখানে এমন একটা শর্ত আমাদের তৈরি করতে হবে যেন ব্যাটারি শ্রেণী এবং সমান্তরাল দুইভাবেই যুক্ত করলে বাল্বের উজ্জ্বলতা একই থাকবে।
তাহলে দেখো এখানে কিভাবে আমরা সেই কাজটা করতে পারি। দেখো এই ক্ষেত্রে ব্যাটারির বিভব দেওয়া আছে 12, ব্যাটারির সংখ্যা 2টি, বহিস্থ রোধ দেওয়া আছে 4.5। এক্ষেত্রে কিন্তু আমি আর বাল্বের রোধ ওই যে স্মল আর যেটা দেওয়া ছিল সেটা নাও ধরতে পারি, কারণ এখন আমার উদ্দীপক থেকে টান দিয়ে অঙ্ক করতে হবে। উদ্দীপকে কিন্তু বাল্বের কোনো রোধ ছিল এরকম বলা নাই, আমরা উদ্দীপকে শুধু বহিস্থ রোধ দেওয়া ছিল, বহিস্থ রোধ দিয়ে অঙ্ক করে ফেলবো, শেষ। তাহলে দেখো ধরা যাক প্রতিটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আর হলে উভয় ক্ষেত্রে বাল্বটি একই পরিমাণ আলো দেবে। তাহলে আমি ধরে নিলাম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যদি, এটা আমি কিভাবে নির্ণয় করলাম, দেখো এখানে এই যে জিনিসটা দেখাচ্ছিলাম, আমি যদি এখানে তোমাকে আরেকটা জিনিস দেখাই, যে এখান থেকে ধরো আমি একটা লাইট যুক্ত করলাম, একটা ব্যাটারি নিলাম, একটা ব্যাটারি নিলাম, দুটো ব্যাটারিকে শ্রেণীতে যুক্ত করলাম, শ্রেণীতে যুক্ত করার পর আমি একটা তার দিয়ে কি করলাম, এই লাইটের সাথে এই ব্যাটারি যুক্ত করে দিলাম, এবং আরেকটা তার নিয়ে কি করলাম, আরেকটা তার নিয়ে আমি বিষয়টা দেখাচ্ছি এইভাবে, একটু ধৈর্য ধরো, আরেকটা তার নিয়ে ব্যাটারির আরেক প্রান্তের সাথে যুক্ত করে দিলাম। তার মানে এখানে কিন্তু লাইটটা জ্বলছে দেখো। এরপরে আমি কি করব, আরেকটা লাইট নিলাম ধরো, আরেকটা লাইট নিয়ে আমি দুটো ব্যাটারি নিলাম, সেই ব্যাটারিগুলোকে আমি কি করব, সমান্তরালে যুক্ত করব। আমি এই ব্যাটারি দুটোকে কি করলাম, সমান্তরালে যুক্ত করার জন্য এইভাবে রাখলাম। এখানে আমি এই দুটো ব্যাটারিকে সমান্তরালে যুক্ত করে দিলাম, এই দুটো ব্যাটারিকে আমি কি করে দিলাম, সমান্তরালে যুক্ত করে দিলাম, এবং এই সেটাকে আমি কি করলাম, এই লাইটের সাথে যুক্ত করে দিলাম, এক প্রান্ত লাইটের সাথে যুক্ত করে দিলাম, এবং আরেক প্রান্ত আমি কি করে দিলাম, লাইটের সাথে যুক্ত করে দিলাম। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি লাইটটা কম আলো দিচ্ছে, অর্থাৎ সমান্তরালে যুক্ত থাকলে কম আলো দেবে। কিন্তু এখানে কিন্তু আমি বলেছিলাম ব্যাটারির ভোল্টটা কত হবে, 12 ভোল্ট। আমি সবকিছু দেখাই দিচ্ছি, ব্যাটারির ভোল্টটা হবে 12 ভোল্ট, এই ব্যাটারির ভোল্টটা হবে কত, 12 ভোল্ট, 12 ভোল্ট। এই ব্যাটারির বিভবটা কত হবে, 12 ভোল্ট। এই ব্যাটারির বিভব কত হবে, 12 ভোল্ট। ওকে, আমরা বিদ্যুৎ প্রবাহের চিহ্নটা দেখি, এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ দেখাচ্ছে, এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দেখাচ্ছে। আচ্ছা, আমি বাল্ব দুটোর রোধ কত ধরেছিলাম, আমি এগুলো ভ্যালুগুলো দেখে দিচ্ছি। ভ্যালু হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট, দুটো ব্যাটারি 10 ভোল্ট, 10 ওহম, 10 ওহম হচ্ছে লাইটের রোধ, এটা আমি ধরে নিলাম। আচ্ছা, লাইটের রোধ এবং অভ্যন্তরীণ রোধ দুটি মিলে কত ছিল, 4.5, সব মিলে কত ছিল, 4.5। আমি এটাকে 4.5 করে দিচ্ছি, তাহলে এটাকে কত করে দিচ্ছি, 4.5 করে দিচ্ছি, আমি এটাকে 4.5 করে দিচ্ছি, এটাকেও আমি 4.5 করে দেব। 4.5 করে দিলাম। দেখো এই লাইটটা অনেক বেশি উজ্জ্বলতা দিচ্ছে। এখন এখানে আমি কি চেঞ্জ করব, যে এখানে দুটো লাইট সমান আলো দিবে, আমি একটু অ্যাডভান্স অপশনে গিয়ে দেখো ব্যাটারি রেজিস্ট্যান্স একটা অপশন আছে, অর্থাৎ ব্যাটারির একটা রোধ থাকে যেটাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলি, এই অভ্যন্তরীণ রোধটাকে আমরা একটু পরিবর্তন করে দেখি। দেখো এই অভ্যন্তরীণ রোধ, সবগুলো ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আমি পরিবর্তন করলাম, দেখো উজ্জ্বলতা চেঞ্জ হচ্ছে লাইটের। আমি অভ্যন্তরীণ রোধ 0 থেকে 1 দিছি, 2 দিছি, 3 দিছি, 4। দেখো অভ্যন্তরীণ রোধ 4 হওয়ার সাথে সাথে মনে হচ্ছে দুটো যেন প্রায় সমান সমান আলো দিচ্ছে। তার মানে এখানে অভ্যন্তরীণ রোধটাকে পরিবর্তন করে আমরা কি করতে পারি, ব্যাটারি দুটির উজ্জ্বলতা সমান করতে পারি। অর্থাৎ অভ্যন্তরীণ রোধের সাথেও কিন্তু একটা বিষয় আছে। এই দেখো 12 ভোল্ট, 4 ওহম দেখাচ্ছে। তাহলে আমি এই যে এখানে ধরে নিলাম, দেখো আমি কি ধরেছি, আমি ধরে নিলাম যে প্রতিটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, ওই যে আগে যে 0.5 দেওয়া ছিল সেটা আমি এখন আর ধরবো না, প্রতিটি রোধের অভ্যন্তরীণ প্রতিটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যদি আর হয় তাহলে উভয় ক্ষেত্রে বাল্বটি একই পরিমাণ আলো দিবে, এটা আমি ধরে নিলাম।
ঠিক আছে, তাহলে শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় ক্ষমতা কত হবে? I1 আর আর I1 স্কোয়ার আর। এখন I1 এর মানটা কত হবে? যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে হবে NE আর প্লাস NR। এখন কিন্তু এটা আর প্লাস NR, আর এই ছোট হাতের আর এর মান কিন্তু আমি জানি না। একইভাবে সমান্তরালে যুক্ত থাকলে I স্কোয়ার আর, এখানে 2 ইউজ করেছি আমরা এই ক্ষেত্রে। সমান্তরালে ব্যাটারি যুক্ত থাকলে প্রবাহের সমীকরণ কোনটা হয় সেটা ব্যবহার করছি। এখন আমি ধরে নিলাম দুটির ক্ষমতা যখন সমান হবে তখনই তো উজ্জ্বল হবে, আলো দুটো একই আলো দিবে, P1 ইকুয়াল টু P2। তাহলে দেখো এখানে মানটা বসাচ্ছি, উভয় পক্ষ থেকে আর আর কাটা যাচ্ছে, স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে এনই বাই এটা, এনই বাই এনআর প্লাস আর, উভয় পক্ষ থেকে এন এনই কাটা যাচ্ছে, 1 ডিভাইডেড বাই এটা থাকে। এরপর আমরা মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দেওয়ার পর এখানে কি কি পাওয়া যাচ্ছে, মানগুলো বসিয়ে দেওয়ার পর কত পাওয়া যাচ্ছে? আর এর মান পাওয়া যাচ্ছে 4.5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.5 হতে পরিবর্তন করে 4.5 করা হয় তাহলে দুইটি ক্ষেত্রেই বাল্ব একই আলো দিবে। দেখো এখন বাস্তবতায় আবার ফিরে যায়, এই যে দেখো আমি কিন্তু এখানে 4 দিয়েছি, দেখো অভ্যন্তরীণ রোধ কত, এই যে 4, 12 নিচে 4 দেখাচ্ছে। আমি কিন্তু এখানে 4.5 করার অপশন নাই, যদি থাকতো আমি একদম হুবহু দেখিয়ে দিতে পারতাম, কারণ এখানে যে অ্যাপসে যে মানগুলো দেওয়া আছে এক এক করে পার্থক্য, এক এক করে পার্থক্য। আমি 4.5 ফ্রিকশন সংখ্যাটা দিতে পারছি না বিধায় একদম এক্স্যাক্টলি দেখাতে পারছি না, কিন্তু আমি কিন্তু পরিবর্তনটা তোমাদের একদম চোখে পড়ার মতো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে লাইটটা কত আছে, এখানে অভ্যন্তরীণ রোধ আছে 0, আমি এই 1 বাড়িয়ে দিলাম, উজ্জ্বলতা চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 বাড়িয়ে দিলাম, আরো চেঞ্জ হয়ে গেল, 3 দিলাম, আরো চেঞ্জ হয়ে গেল, 4 দিলাম, তাহলে দেখো প্রায় সমান সমান হচ্ছে। অর্থাৎ 4.5 এ রাখলে কিন্তু দুটো সমান আলো দিবে, এটাই হবে তার উত্তর। এরপরে আসো লাস্ট প্রশ্নটা, যদি প্রবাহ মাত্রা 25% হ্রাস পায় তবে বাতির উজ্জ্বলতা শতকরা কত অংশ হ্রাস পাবে? তাহলে এটা খুব সহজ অঙ্ক, আমি এটা মান ধরেও করতে পারি অথবা যে কোনো ভাবে ধরতে করতে পারি। যেহেতু আমরা উদ্দীপক অনুযায়ী বর্তনীর একটা প্রবাহ মাত্রা পেয়েছিলাম গ নম্বর প্রশ্নে, সেটা দিয়েও আমরা করতে পারি, অথবা তুমি কোনো মান ছাড়াও এই অঙ্কের সমাধান করতে পারো। দেখো আমি দেখাচ্ছি এখানে বর্তনীর প্রবাহ মাত্রা কত, 4.3636 অ্যাম্পিয়ার, যেটা গতে পেয়েছিলাম। যদি প্রবাহ মাত্রা 25% হ্রাস পায় তাহলে বর্তমান প্রবাহ কত হবে? I1 মাইনাস I1 থেকে 25% বাদ। এটা বর্তনীর বহিস্থ রোধ আর ইকুয়াল টু 4.5, যেটা দেওয়াই আছে। পূর্বে ক্ষমতা ছিল I1 স্কোয়ার আর, মান বসালাম, এই যে দুটো মান বসানোর পর এটা পেয়েছি। 25% হ্রাসের পর ক্ষমতা হবে I স্কোয়ার আর 48.1.97 ওয়াট। ক্ষমতা হ্রাস কতটুকু পেল, এটা থেকে এটা বাদ দিব, ক্ষমতা হলো এতটুকু হ্রাস পেয়েছে, তাহলে শতকরা হ্রাস কত পায়? এততে হ্রাস পায়, P1 এ হ্রাস পায়, ডেল পি 1 এ হ্রাস পায়, ডেল পি বাই P1 100 তে হ্রাস পায়, 100 দিয়ে গুণ, অর্থাৎ এইটাকে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 43.37%। তো এই ছিল আমাদের 4 নং ফিজিক্স অ্যাসাইনমেন্টের সমাধানের সঠিক উত্তর। আশা করি তোমরা প্রতিটি উত্তর সঠিকভাবে লেখার চেষ্টা করবে এবং বিভিন্ন অনলাইনের মাধ্যমে যে সমাধানগুলো বের হয়েছে সেই সমাধানের বেশিরভাগ উত্তরই ভুল, কাজে খুব সাবধান সাবধান এবং সঠিক উত্তরের জন্য আমি বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হইল। সবাই ভালো থেকো, আবার সামনের ক্লাসগুলোতে তোমাদের সাথে কথা হবে। সবাইকে ধন্যবাদ।